এই সরকারের বিল পাশ করার ক্ষমতা নাই। নানান রকমের কথাবার্তা বলে। এত সংস্কার করার দায়িত্ব আপনাদেরকে কে দিছে? যে সরকার একটা কনসার্ট পরিচালনা করতে পারে না, কেউ কেউ বলছে, সে সরকার একটা নির্বাচন কিভাবে পরিচালনা করতে পারে? যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জগুলো কোনগুলো এখন আসলে হাতে নেওয়া উচিত? ভাই, আপনি এখন থেকে কেন বলছেন ঈদের আনন্দে নির্বাচন হবে? তো কাজ করার ইচ্ছা থাকলে খুব কম সময়ে অনেক কাজ করা যায়, আর যদি ইচ্ছা না থাকে তাহলে অনেক সময়ও কম কাজ করা যায় না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস আয়োজনে। সপ্তাহে 2 দিন শনি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে আমরা উপস্থিত হই আপনাদের সামনে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানটিতে আলোচনা করি আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে, আলোচনা করি দেশের সামগ্রিক পরিস্থিতি, রাজনীতি, অর্থনীতি সহ জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে। আজকে আমরা আলোচনার কেন্দ্রবিন্দু রেখেছি সংস্কার ও নির্বাচন। এই বিষয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমে পরিচয় করে দিব। বাপাশে আছেন নীলোফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি। এরপরেই আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি গণফোরাম। আপনাদেরকে মাই টিভির স্টুডিওতে স্বাগত। আজকে আমরা মূলত সংস্কার ও নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা করতে চাই। আমরা বিগত সরকারের আমলে দেখেছি সরকারের সকল প্রতিষ্ঠানেই দলীয়করণ করা হয়েছিল, নির্বাচন কমিশনের বাইরে যায়নি। সকল দলেরই দাবি ছিল নির্বাচন কমিশনকে সংস্কারের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন উপহার দেয়া। অন্তর্বর্তী সরকারের বিষয়ে কাজ করছেন, এরই মধ্যে নির্বাচন নিয়ে দাবি উঠেছে এবং ডিসেম্বরকে কেন্দ্র করেই আসলে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম। সেই সাথে প্রধান উপদেষ্টাও বলেছেন ডিসেম্বর নাগাদ নির্বাচন দিবেন। আসলে ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে সেটা সংস্কারের পরবর্তী, এর মধ্যে সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া সম্ভব কিনা শুরু করতে চাই নীলোফার চৌধুরী মনি আপনাকে দিয়ে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, সংস্কার একটা, অনেকবার বলেছি আবারও বলছি, এটা ধারাবাহিক প্রসেস। সংস্কারের সাথে নির্বাচনের জন্য সংস্কার দরকার। একটা স্বৈরশাসক, একটা হায়ানা শাসক বহু বছর মানে ঘাপটি মেরেছিল, অনেক রকম সমস্যা করেছে, এটা যেমন সত্য, ঠিক তেমনই সংস্কারের কোনো শেষ বলতে কোনো শব্দ নাই। সংস্কার যদি আপনি পরিপূর্ণতা অর্জন করতে চান তাহলে এটা চলমান। তো চলমান সংস্কার দিয়ে তো আর নির্বাচন হবে না, যে জন্য যেটুকু অ্যাপ্রক্সিমেট দরকার, যতটুকু দরকার ততটুকু শেষ করার জন্য খুব বেশি সময় লাগার কথা না। ইতিমধ্যে 6-7 মাস চলে গেছে। নির্বাচন কমিশন নিয়ে যে সংস্কার যারা কাজ করছে তারাও কিন্তু কিছু কিছু জমা দিয়েছে এবং কিছু কিছু এটা কাজ চলছে। সেইখানে আমার মনে হয় যে এটার মধ্যেই নির্বাচন করে ফেলতে পারে। আপনার সিসিসি এরা ছিল না, এরা পদত্যাগ করার পরে খালি ছিল এই জায়গাগুলো, এটাও ফিল আপ হয়েছে। সিসিও বলেছে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। অন্তর্বর্তীকালীন সরকারও বলেছে ডিসেম্বর নাগাদ কোনো অসুবিধা নাই। তা তো নির্বাচন করার কোনো অসুবিধা থাকতে পারে না। সো এইখানে কিছু লোক আবার বলার চেষ্টা করছে, সুবিধা নেওয়ার চেষ্টা করছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপর জাতীয় নির্বাচন। তো এটা আমার মনে হয় ঠিক হবে না, কারণ যদি সংস্কারের কথা আপনি বলেন তাহলে জাতীয় সরকার নির্বাচনের চেয়ে স্থানীয় সরকার নির্বাচনের সংস্কার সবচেয়ে বেশি জরুরি। কারণ যত সহিংসতা, সর্বোচ্চ সহিংসতা স্থানীয় সরকারে হয়, কারণ সেই ভোটগুলি একদিনে হয় না। ওইখানে 3টা স্টেপ আছে, 3টা স্টেপের মধ্যে হাজার হাজার স্টেপ সেটাকে ভাগ করা হয়। 3টা স্টেপ যেমন আপনার ইউপি ইলেকশন, উপজেলা ইলেকশন এবং পৌরসভা ইলেকশন, সিটি কর্পোরেশন ইলেকশন। 3টা কি 4টাই আপনি ধরতে পারেন। সিটি কর্পোরেশনগুলো 10টা সিটি কর্পোরেশনের আলাদা আবার নির্বাচন আছে। তো সেই হিসাবে আমি বলি যে যদি স্থানীয় সরকার শুরু করে তাহলে এটা অনেক দিন লেগে যাবে। তার চেয়ে বরং কোনো সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনটা সবচেয়ে শ্রেয় হবে। কারণ জনগণের কিন্তু মব হাতে তুলে নিয়েছে, জনগণ ভয় পায় না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ধরনের আগের মতো সেই তাদের দাপট নাই, ওই জৌলুস নাই, তারা এখন ঝিমায়, তারা তাদের কাজ ওইভাবে করতে পারে না। সো দ্যাট যে পর্যন্ত একটা বাই ইলেক্টেড গভর্নমেন্ট না হবে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে আইন শৃঙ্খলা এরকম নাজুকই থাকবে। তো নাজুক আইন শৃঙ্খলার মধ্যে আপনার স্থানীয় সরকার আরও ডেঞ্জারাস অবস্থা হওয়ার সম্ভাবনা থাকে। কারণ বড় দল বলেন কিংবা বিবেক সম্পন্ন মানুষ বলেন কিংবা পতিত সরকারের যারা অনেকেই থেকে গেছে সাপোর্টার, তারাও ইলেকশন করার চেষ্টা করবে, তারাও করবে। তো এইখানে কিন্তু দ্বন্দ্ব, গ্রুপিং, স্থানীয় মারামারি এগুলো কিন্তু বৃদ্ধিই পাবে। সো এই জায়গায় আমরা মনে করি যে স্থানীয় সরকারের চেয়ে জাতীয় নির্বাচন আগে দিয়ে
জাতীয় সরকারের আন্ডারে আর যত রকমই সংস্কার করেন, ওই জাতীয় সরকার হওয়ার পরে একটা ইলেকশনের পরে যে ইলেকটেড সরকার হওয়ার পরে তাদের জয়যুক্ত হয়েছে বলার মাধ্যমেই কিন্তু ওই বিলগুলো পাশ হবে, যে সংস্কারের বিলগুলো থাকবে। এই সরকারের বিল পাশ করার ক্ষমতা নাই। সো আপনার যদি তাই হয় তাহলে আপনার ইলেকশন দিয়ে ওই ভালো, এবং তাদের সাথে মিলেই সম্মিলিতভাবেই সংস্কার করা উচিত আমি মনে করি। এখানে এটার ব্যত্যয় ঘটতে পারে না। যদিও কিছু কিছু ষড়যন্ত্রকারী মহল এটার চেষ্টা করছে বিভিন্নভাবে এটাকে বাইপাস করে কেটে নেওয়া যাওয়ার জন্য। যেমন আমি আজকে বলি যে গতদিন আপনার একটা কনসার্ট ছিল, যে সরকার একটা কনসার্ট পরিচালনা করতে পারে না, কেউ বলছে সে সরকার একটা নির্বাচন কিভাবে পরিচালনা করতে পারে। সেখানে কিন্তু নিরাপত্তাজনিত কারণে কনসার্টটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো সেই হিসাবে আমি বলতে চাই যে সংস্কারের মতো থাক, আগে ইলেকশনটা আসুক। নির্বাচন কমিশন সংস্কার বা নির্বাচনী যে প্রস্তাবনাগুলো সংস্কারে এসেছে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে আসলে এখন তো ফেব্রুয়ারি শেষের দিকে যদি ডিসেম্বরে ইলেকশন হয় তাহলে আমরা বলতে পারি অনেকটা সময়, আর 9 মাস আমাদের হাতে সময় আছে। এবং এদের মধ্যে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনও গঠন করা হয়েছে, তাদেরও মেয়াদ দেওয়া হয়েছে 6 মাস। আসলে যে প্রস্তাবনাগুলো এই 6 মাসের মধ্যে বাস্তবায়ন করলে 6 মাস 2 মাস 8 মাস গেলে আর আমরা বলতে পারি 3 মাস আছে। তো নির্বাচন কমিশনের মধ্যে সেই সক্ষমতা অর্জন করতে পারবে কিনা আসলে এখানে না পারার কোনো কিছু নেই। কারণ আপনার নির্বাচন করতে তো অন্তর্বর্তীকালীন সরকার এবং কেয়ারটেকার সরকার দুটো কিন্তু কাছাকাছি, একই প্রায়, মিনিং প্রায় একই। তো কেয়ারটেকার গভর্নমেন্ট যদি 3 মাসে নির্বাচন দিতে পারে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন 1.5 বছরে নির্বাচন দিতে পারবে না? আপনি দেখেন ঘটনা কিন্তু 1.5 বছরের হয়ে যায়। তো 1.5 বছর একটা বিরাট সময়। একটা যদি ইলেকটেড সরকারও হয়, ইলেকটেড সরকার হলেও তো 4 বছর 5 বছর দেখতেই চলে যায় যদি বলেন। তো কাজ করার ইচ্ছা থাকলে খুব কম সময়ে অনেক কাজ করা যায়, আর যদি ইচ্ছা না থাকে তাহলে অনেক সময়ও কম কাজ করা যায় না। তো সরকারকে বুঝতে হবে সরকার কি করবে। একে সরকারের অভিজ্ঞতার অভাব আছে, এই জন্য দেখেন দ্রব্যমূল্য লাগামহীন ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার চরম অবনতি, এবং আপনার মনে করেন বিচার বিভাগ সেই অর্থে এখন পর্যন্ত সেই অর্থে আমি স্বাধীনতা পেয়েছে বলে আমি মনে করি না। এই জিনিসগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা সমস্যার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে। এর মধ্যে সমস্ত বাংলাদেশে দাবি দাওয়া নিয়ে তো তুমুল একটা অরাজকতা চলছেই। সেই সবের মধ্যে আমি মনে করি যে ইলেকটেড সরকারই এই আপনার দাবি দেওয়া বলেন যেটাই বলেন তারাই এটা দিতে পারে। তখন হয়তো এরকম দাবি দেওয়া এই আকারে থাকবেও না, এইভাবে থাকবেও না, আমি মনে করছি। ধন্যবাদ। ফিরবো আপনার কাছে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আসলে যদি আমরা ডিসেম্বরকে কেন্দ্র করে নির্বাচনমুখী হই তাহলে এই অল্প সময়ের মধ্যে আসলে অল্প সময় বলতে পারেন, দীর্ঘ সময় বলতে পারেন, সেটা আসলে নির্বাচন কমিশনের কার্যক্ষমতার উপর নির্ভর করছে। যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জগুলো কোনগুলো এখন আসলে হাতে নেওয়া উচিত? ধন্যবাদ আমার সহ আলোচক মনি আপা। আমি তো কোনো প্রতিবন্ধকতা দেখছি না। প্রতিবন্ধকতা যে হচ্ছে সেগুলো তো সরকারের ভিতর থেকেই হচ্ছে, আর হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা 2 দিনের মধ্যে নাকি দল ঘোষণা করবে এবং অনেকেই তারা দায়িত্ব নেবে, উপদেষ্টাদের মধ্যে কেউ তো এরাই তো নানানভাবে ছলে বলে কৌশলে নির্বাচনটাকে পিছিয়ে দিতে চায়। কেন, কি কারণে, উদ্দেশ্যটা কি? জনগণ তো গভীর উন্মুখ হয়ে আছে। 15 বছর যারা ভোট দিতে পারে, ভাই তোমরাও তো ভোট দিতে পারো নাই গত 15-17 বছরে। ভোট কি জিনিস তোমরাও তো ভুলে গেছো। এখন জন আকাঙ্ক্ষা হচ্ছে একটা নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটা মজবুত গণতন্ত্রের পথে অগ্রসর হবে। সেই আকাঙ্ক্ষা তো এই গত 15 বছরের আন্দোলন সংগ্রাম এবং সর্বশেষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেটা আশা করি। সেই আশা পূরণে কেন আপনারা বাধা দিচ্ছেন? আর ইদানিং দেখি নির্বাচন কমিশনও অতিকথন শুরু করেছে। ভাই আপনি এখন থেকে কেন বলছেন ঈদের আনন্দে নির্বাচন হবে? এইসব তো অতীতের শেখ হাসিনার লোকজন এইসব কথা বলতো, নুরুল হুদাকে এইসব কথা বলতে শুনেছি, রাকিব সাহেবও বলেছে, সর্বশেষ আওয়ালও বলেছে ঈদের আনন্দে জনগণ ভোট দিচ্ছে, ভোটের দিনও বলেছে এইসব কথা। আপনার ল্যাঙ্গুয়েজে তো সেই সব কথা হবে। ঈদ আনন্দ তো এটা বাংলাদেশের মানুষ তো ভোট উৎসব, এটা তো আছেই, এটা তো আমরা অতীতে দেখেছি। নির্বাচন কমিশনের সামনে আসলে চ্যালেঞ্জগুলো কি? আপনারা বলছেন কি কোন রকমের সহ্য করা হবে না, তো কেউ বলেছে এখানে অন্য কিছু হবে?
বুথ দখল হবে, ভোট ইয়ে করবে, জনগণকে বাধা দেওয়া হবে, কেউ তো বলছে না। খামোখাই এগুলোকে আমরা প্রিএম্প্ট করছি, আগে থেকেই বলে বেড়াচ্ছি। মানে জনগণ যেটা ভুলে গেছে এবং জনগণ কোনোদিনও আর সেই পথে যাবে না, বা কেউ গেলে পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, মানসিকভাবে জনগণ প্রস্তুত। তো সেই জায়গায় আপনারা এক একজন এক এক কথা বলতেছেন। আর প্রধান উপদেষ্টা মহোদয়, আপনাকে বলি, আপনি কাদের ইঙ্গিতে কেন চলতেছেন আমি তো বুঝছি না। আপনার নিজস্ব একটা ভাবনা চিন্তা থাকবে না? উপদেষ্টা পরিষদ, আপনারা তো একটা সুস্থভাবে চিন্তা ভাবনা করবেন রাষ্ট্রটা কোন পর্যায়ে গেলে পরে। নানান রকমের কথাবার্তা বলে, এত সংস্কার করার দায়িত্ব আপনাদেরকে কে দিচ্ছে? সংস্কার করেন, আমরা কি বাধা দিছি? আপনি প্রত্যেক দিনে সংস্কার করতেছেন না? আপনি পুলিশ বাহিনীর সংস্কার করেন, আমরা তো অপেক্ষা করছি। প্রশাসন সংস্কার করেন, কিছু কিছু করছেন। আপনি বিচার বিভাগ সংস্কার করেন। এগুলো নিয়ে এত আলাপ আলোচনার দরকারটা কি? আপনি দুদককে আরো শক্তিশালী করেন। আমরা তো কেউ বলছি না না আপনি এখানে হাত দেবেন না, কেউ বলেছে এটা? আপনি পাবলিক সার্ভিস কমিশন আগে যা ছিল তাই রেখে দিয়েছেন, এখন আবার 15 জন মেম্বার, এত সংস্কার করেছেন, 15 জন সদস্য আপনি সেখানে নিয়োগ দিয়ে দিয়েছেন। একটা মানে কি বলবো, আপনি সব জায়গায় একটা সংস্কারের নামে কতগুলো এমন সব ঘটনাগুলো ঘটাচ্ছেন, তাতে মনে হচ্ছে যে আপনি যেন কোথায় আটকে যাবেন। আমরা চাই না আপনি আটকে যান। আপনি সুন্দরভাবে এখান থেকে জাতিকে একটা দিক নির্দেশনা দেন, আপনি অগ্রসর করে নিয়ে যান। ভবিষ্যতে রাজনৈতিক দল যারাই ক্ষমতা আসুক তারা সেটাকে অগ্রসর করে নিয়ে যাবে। আর আলাপ আলোচনার কথা বলেন, আমরা তো আলাপ আলোচনা করছি, কয়েকবার করেছেন, হ্যাঁ, তেমন কিছু ফলপ্রসূ কিছু হয় নাই। এখন বলছেন কমিশনগুলো আলাদা আলাদা করে, অবশ্যই বসবে। এবং আপনি নিজেও বলেছেন আপনার কোনটার পক্ষে আছেন কোনটার, সেটা আমরা বলবো, অসুবিধা তো নাই। কিন্তু সবটাই আপনি করে দিয়ে যাবেন, এটা তো আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। এই ম্যান্ডেটও আপনার নাই। আপনি তো তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হিসাবে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার। আপনার মেয়াদ নাই, সেটা ঠিক আছে, তার মানে আপনি 3 মাস 7 মাস হয়ে গেল, আপনি আরও কতদিন থাকবেন? আরে বাবা, আপনি একটা রোড ম্যাপটা দিয়ে দেন না, তাতেও তো আমরা বুঝবো যে আপনার উদ্দেশ্যটা কি। আপনি কি শতদৈর্ঘ্য আসে না এটার মধ্যে কোনো অন্যরকম উদ্দেশ্য? আবার কেউ কেউ বলে যে দলটা হবে সেটার সাথেও নাকি প্রধান উপদেষ্টার একটা কি বলে এটাকে মৌন সম্মতি আপনার রয়ে গেছে, এবং আপনি এটা বলেও ফেলেছেন। আমি জানি না এটা কেন আপনি বলতে গেলেন। তাহলে তো আমরা কি কিংস পার্টি নিয়ে কথা বলবো এখন? এত তো সহজ না ভাই। আপনারা দল করবেন, আমি তরুণ ভাইদেরকে বলছি, অতীতেও বাংলাদেশে 52 থেকে আন্দোলন হয়েছে, তরুণরাই করেছে, তোমাদের মতো যারা ছিল। 62-তে করেছে, 69-এ আমরা করেছি। মহান গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তারা তো কম ত্যাগ তিতিক্ষা করে নাই। 71-এ তো মহান মুক্তি, 30 লাখ তরুণ তরুণী, এত বড় একটা ত্যাগ। কেউ তো একটা দল করার জন্য রাষ্ট্রের স্রোতটাকে কেউ তো থামিয়ে দেয় নাই, কেউ তো বলে নাই যে আমরা গিয়ে ক্ষমতার অংশীদার হয়। 90-তে ওনারা হয়তো ছিলেন, 90-ও যারা আন্দোলনের নেতৃত্বে তারা সবাই মিলে গিয়ে রাজনৈতিক দল করছে না ক্ষমতার অংশীদার? 2-4 জন হয়তো গিয়ে কোনো কোনো দলে অংশগ্রহণ করেছেন। তা আপনারা তো কোনো দল অংশগ্রহণ করবেন না। ওয়েল, আপনার দল করার অধিকার আছে। আপনি মনে করছেন আপনি একটা দল করলে জনগণ আপনাকে অ্যাকসেপ্ট করে, সেটা তো ভোটের মাধ্যমে দেখা যাবে। আপনি ভোটটাই যদি করতে না দেন তো আপনার দলের জনপ্রিয়তা আমরা কেমনে বুঝবো যে আপনি কতটুকু জনপ্রিয় দল গঠন করেছেন? তারপরে সেটা করার ক্ষেত্রে আপনারা যে এখন বলছেন কি স্থানীয় সরকারের নির্বাচন, এটা তো একটা উদ্দেশ্যমূলক। আপনি এটা স্থানীয় সরকারের নির্বাচন দিয়ে সেখানে কিছু লোকজনকে নির্বাচিত করে আনবেন এবং তারা এসে আপনার সাথে দলে যোগদান করবে। এগুলো তো অতীতে অনেক হয়েছে। তো সে পর্যায়ে এখন যাচ্ছেন কেন? আর আপনাকে স্থানীয় সরকার নির্বাচনে ম্যান্ডেট কে দিল? এখন বিভিন্ন দল, কয়েকটি দল কথা বলতেছে একই সুরে, তার মধ্যে আমরা জানি কারা কারা বলতেছে। তো এগুলো তো স্পষ্ট বোঝা যায় যে কোথায় কোথায় আপনাদের যোগসাজশ আছে। এবং এমনও শুনতেছি বর্তমান সরকারের মধ্যে যারা এখন এই জাতীয় সংসদ নির্বাচনটাকে বন্ধ করে অন্য কিছু করতে চায়, তাদের কেন সুর তো একই রকম হয়। এই জন্য আমরাও খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি। আশঙ্কা করছি সরকার হয়তো মাঝপথে পথ হারিয়ে যাবে। এখনো পথ হারান নাই, কিন্তু আপনি যেসব কথাবার্তা বলছেন এবং যেভাবে হাঁটছেন, যে কোনো মুহূর্তে কিন্তু পথ হারাতে পারে। সুতরাং দয়া করে আমাদেরকে আর বেশি এর মধ্যে ফেলবেন না, টেনশনের মধ্যে। কারণ এটা পুরা জাতি কিন্তু পুরা জাতি আশঙ্কার মধ্যে আছে। কারণ যেভাবে রাষ্ট্র এখন পরিচালনা হচ্ছে, অনেক কিছু আপনার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত যে পর্যায়ে চলে গেছে এবং যে সমস্ত অসামাজিক কর্মকাণ্ডগুলো হচ্ছে, তারপরে চুরি ডাকাতি ছিনতাই
কিশোর গ্যাং থেকে শুরু করে দর্শন থেকে শুরু করে কিনা হচ্ছে। তো এত কিছু হবার পরও আপনারা কোনো শক্ত হাতে কিছু আপনি সেটা করেন না, এটা তো সংস্কার। আপনি শক্ত হাতে আইন শৃঙ্খলাটা সঠিকভাবে প্রয়োগ করেন। আপনি প্রশাসনকে এইখানে যে স্বৈরাচারের দোসররা আছে তাদেরকে বের করতে 7 মাস লাগলো। আমরা জানি না 14 নির্বাচন কারা করেছে, 18 নির্বাচন কারা করেছে, আমরা জানি না 2024-এ কারা এইসব সাজানো নির্বাচনে অংশীদার ছিল এবং যারা অনেক রকম পদ পদবিও পেয়েছে তাদেরকে ধরতে 7 মাস লাগছে। তার মানে কি আপনি ধরতে চান নাই? আপনি যদি ধরতেন তাহলে উইদিন 3 মান্থস তো আমরা এটা দেখতে পারতাম। এখন এসে বলছে ডিসি, এসপি, ওসি এদেরকে আপনি ধরবেন। আপনি কেন নুরুল হুদাকে ধরেন না? আপনি কেন রকিবউদ্দিনকে ধরেন না? আপনি কেন হাবিবুল আওয়ালকে ধরেন না? এরা তো মূল জায়গায় ছিল, এদের নির্দেশেই তো সব কিছু হয়েছে। এবং আজিজ, সেনাবাহিনীর প্রধান আজিজও তো এটার মধ্যে ইনভলভ, এবং আমরা জানি তারা সবাই মিলে এগুলো করেছে। তো সেই লোকগুলোকে আপনি চিহ্নিত করতে যদি 7 মাস লাগে, তো আপনি তো নির্বাচন যে কতদিন পরে আপনি করতে পারবেন সেখানেই আমাদের সন্দেহের বিষয়। দয়া করে আমাদেরকে একটু পরিষ্কার করে দেন, সুনির্দিষ্টভাবে একটা পথরেখা দেন। হ্যাঁ, জাতি অপেক্ষা করতেছে। আপনি নির্বাচনের একটা পথরেখা পেলে দেখবেন যে দেশের মধ্যে অনেক শান্তি বিরাজ করবে। জি, ধন্যবাদ। ফিরবো আপনার কাছে নীলুফার চৌধুরী। রাতের ভোটে এসপিদের ওএসডি অবসরে পাঠানো হবে এমনটা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আসলে 7 মাস পরে এসেও যদি এখন পাঠাতে হয় তাহলে আর সামনে নির্বাচনে আসলে যেই বিগত সরকারের লোকজনই যাদেরকে বলা হচ্ছে দলীয়করণ করা হয়েছিল তাদের সেরকম একটা পরিবর্তন হয়নি, এখনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন তিনি। তাহলে আসলে এই নির্বাচন কমিশনের সামনে অনেক বড় চ্যালেঞ্জ একটি সুষ্ঠু নির্বাচনে। সেই দিকে আসলে নির্বাচন কমিশনকে কোন চ্যালেঞ্জগুলোকে প্রাধান্য দিয়ে আসলে সংস্কার করা উচিত আগে? শোনেন, এটা যে কথাটা আপনি নিজেই বললেন যে 7 মাস পরে যখন এই কথাটা বলে, তার মানে কি এই 7 মাস তারা কোথায় কি করেছে? এই যে সময়ক্ষেপণ, এই সময়ক্ষেপণ করে এরকম নতুন নতুন অনেক অভিনব কথা আসবে তখন, যখন নির্বাচন আরও ঘনীভূত হবে। তো এই জায়গাগুলো থেকে আমাদের সরতে হবে। আইনের অনুশাসন যদি আগামীকালকের জন্য রেখে দিলে হবে না, আজকে এখনই যদি আমরা করতে পারি তাহলেই আমাদের একমাত্র সুন্দর একটা পথ আমাদের জন্য অপেক্ষা করছে। নইলে আমাদের জন্য ভালো কোনো কিছু নাই। তারা এই আসিফটাকে আপনি দেখেন, সে ছাত্রদের মধ্যে থেকে সে প্রতিনিধিত্ব করছে। প্রথমে আপনার যুব ক্রীড়া মন্ত্রণালয়ে থাকলেন, তারপরে যখন দেখলেন যে এই যে স্থানীয় সরকার তাদের সারা বাংলাদেশ তাদের হাতের নাগালের মধ্যে নিতে হবে, হাতের তালুতে নিতে হবে, তখনই তারা স্থানীয় সরকারে ডাইভার্ট করলেন, চলে গেলেন। যাওয়ার পরে কি করলেন, দিনে 12 বার 14 বার 16 বার 80 বার পর্যন্ত তাদের হেলিকপ্টারে ওঠার জন্য শিডিউল থাকে। এই যে কম্বল বিতরণের জন্য আপনার চারানা জিনিস বিতরণ করতে 4000 টাকা যে খরচ করা, এটা তাদের লাগে টাকা দিবে। গৌরীসেনের স্ট্যান্ড বাই আছে, তাদের সমস্যা নাই। বাংলাদেশের মানুষ ভাত পায় না তো কি হয়েছে, তাদের জন্য তো গাড়ি ঘোড়া, হেলিকপ্টার, এরোপ্লেন সব কিছু আছে। এই ধরনের কথাগুলো সত্যি খুবই দুঃখ দেয় আমাদেরকে যে তারা এখন পর্যন্ত প্রিজাইডিং অফিসার যারা থাকবে, যদি ইলেকশন আসে, এই যে যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং যারা করেছিল, রাতের ভোট দিনের ভোটটাকে রাতের ভোটে নিয়ে গিয়েছিল এবং ভোটবিহীন তারা নিজেরাই সিল মেরে পাশ করিয়েছে, নিজেরাই একটার পর একটা এটা ভোটের বইগুলো তারা ফিল আপ করেছে। সেই মানুষগুলো এখন পর্যন্ত দুর্দান্ত প্রতাপ নিয়ে আছে, কি ডিসি, কেএসপি সব আপনার। এবং এই প্রিজাইডিং অফিসাররা তো ক্লাস 1 অফিসার, এইখানে সবগুলোই কিন্তু ওই জায়গাগুলোই আছে। একজন একখান থেকে আরেকখানে হয়তো ট্রান্সফার হয়েছে, তাদের কিন্তু কোনো মরণ নাই, তারা অমর, অক্ষয়, অব্যয়। তো এই অক্ষয় অব্যয় নিয়ে যদি আপনি নির্বাচন করেন, আপনার জন্য ভরাডুবি অপেক্ষা করা সময়ের ব্যাপার। ওরা মনে করছে আজকে যারা এই ধরনের কথা বলে একটু ভয় দেখাচ্ছে তাদের, যাতে তারা বলে যে স্যার আপনার জন্য কোনো সমস্যা নাই, আপনাদেরকে আমরাই জিতিয়ে দিব। এই কথাটা শোনার জন্য এই কাজগুলো এতদিন পরে, এগুলা এক ধরনের সুড়সুড়ি দেওয়া রাজনীতিতে, আর কিছুই না। তো তারা এটা করলে তারা সব ঠিক হয়ে যাবে। আপনি দেখবেন যে এই প্রিজাইডিং অফিসাররাই প্রিজাইডিং অফিসার হবে। 20 জন আর 40 জন তো প্রিজাইডিং অফিসার ছিল না। আপনার সেন্টার কতগুলো, বুথ কতগুলো আপনি হিসাব করেন, এখানে লক্ষ লক্ষ সেন্টারের খেলা। এখানে কিন্তু নর্মাল কোনো না, 100-200 হইলেও আপনি পাঠায় দিলেন এবং সেটা 11th আওয়ারেও করতে পারলেন। আপনার লেভেল খালি না করলে আপনার ওই লেভেলে আপনার জুনিয়র থেকে ওরা দিতে দিবে নাকি? তো এই জায়গাগুলো পরিষ্কার করা খুবই জরুরি। আপনি যে কথাটা বলেছেন, এটা একজন
ছোট বাচ্চাও বুঝে, কিন্তু ওরা বুঝার ভান করছে, বুঝতে পারছে না। এই দিন আরও যাবে, আরও নতুন নতুন তারা খেলা শুরু করবে। বাট আমরা বলতে চাই যে আমরা এই খেলাগুলো প্রতিহত আমরা করতে পারি, আমরা করতে জানি। তারা তো মনে করেছিল তারা মাস্টার মাইন্ডের পিছনের যে বড় বড় মাস্টার মাইন্ডরা ছিল, সেটা তাদের বলার প্রয়োজন ছিল না। তাদের দরকার ছিল শেখ হাসিনার উৎখাত, তাদের দরকার ছিল শেখ হাসিনার পতন। সামনে যেই আসুক না কেন, যাকে দিয়েই হোক না কেন, একটা দেশকে বাঁচানোর জন্য এটা ছাড়া আর কিছু করার ছিল না। তো অরিজিনাল মাস্টার মাইন্ডরা যখন খেলবে, তখন এদের তো দল টল কিছুই নাই। শেখ হাসিনা তো ছিল একটা পতিত স্বৈরাচার। এখন পর্যন্ত স্বৈরাচারের অত্যাচার থেকে মানুষ সরে আসতে পারে না। এখন পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় দখলবাজি, চাঁদাবাজি, মায়ের ধর অন্য নামে করছে, তাদের সরাচ্ছে না। এই তাদের না সরানোর জন্য ইন্টারিম গভর্নমেন্টের কী লাভ হবে আমরা জানি না। তবে আমরা না জানলেও আমরা যে বুঝতে পারি না তা না, হয়তো আমরা এখন বলতে পারছি না, খুব তাড়াতাড়ি আমরা এটা বলার চেষ্টা করব আমার মনে হয়। জি, ধন্যবাদ। একটা বিরতির পরে ফিরছি আলোচনায়। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত মাই টিভির 50 মিনিটস আয়োজনে। ফিরতে চাই আলোচনায়। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর দাবি আসলে এক হচ্ছে না। এর মধ্যে আমরা দেখছি কেউ স্থানীয় নির্বাচন চাচ্ছেন, কেউ জাতীয় নির্বাচন চাচ্ছেন। সংস্কারের ক্ষেত্রে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন সংস্কার করে নির্বাচন দিলে বাকি সংস্কারগুলো যেই সরকার ক্ষমতা আসবে তারা করবে। কিন্তু যে সরকারের সংস্কার প্রস্তাবনাগুলো, সেগুলো যদি ঐকমত্যে না পৌঁছাতে পারে রাজনৈতিক দল, তাহলে কি তারা সেটি পরবর্তীতে গ্রহণ করবে? আর এই যে সরকারের কার্যক্রম, সেটি কি ফলপ্রসূ হবে? গুরুত্বপূর্ণ একটা বক্তব্য আপনি উপস্থাপন করেছেন। আমি যেটা দেখছি গত কয়েক মাসে, এই যে বিভিন্ন মতের পথের রাজনৈতিক দল আছি না আমরা, সেদিন তো ঐক্যমত কমিশনের সাথে তো আমরা 27টি রাজনৈতিক দল গেছি। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তার দলের কর্মসূচি এই সরকারের ঘাড়ে দিতে চায়। দুর্ভাগ্যজনক। এই সরকারকে আমার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়িত করার জন্য আসছে না, জামাতেরটা আসছে না, বিএনপির জন্য আসছে। সবাই মানে আবদার, এটা করতে হবে, ওইটা করতে হবে, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা একত্রের থেকেও বড়, এই ধরনের কথাবার্তা বলা শুরু করেছে কেউ কেউ। আমার মনে হচ্ছে এই সরকার সংস্কারের নামে অনেকটা আগুন নিয়ে খেলতেছে। আমি খুব গভীরভাবে আশঙ্কার মধ্যে আছি যে আপনি যদি দলগুলোকে যার করে কথা বলতে দেন, আর আপনার নিজস্ব কিছু এজেন্ডা আছে, সেই এজেন্ডা বাস্তবায়িত করার জন্য কিছু দলকে যদি দাঁড় করাইয়ে দেন, একটা তো পুরা হজবরল অবস্থা হয়ে যাবে। আপনি দেখছেন না, আমাদের তো একটা ঐক্যের স্রোত ছিল 5ই আগস্টের পরে মাস 3 সকলেই তো এক ব্যক্তি কথা বলেছে, কেউ তো নিজের রাজনৈতিক দলের কথা তো ওইভাবে বলি নাই। বিএনপি কখন বলা শুরু করেছে? যখন আপনারা সংস্কার করে সারা জাতিকে পাগল করে দিচ্ছেন, তখন তারা বলছে যে আমাদের তো ভাই 31 দফা আমরা 2 বছর আগে দিয়েছি, আপনারা দয়া করে সেগুলো বিবেচনা করেন। আমরা তো করবোই, আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের কমিটমেন্ট, এটা আমার তো নির্বাচনী স্টার, এটাকে আরও সমৃদ্ধ করবো আমরা। তো অধিকাংশ সংস্কার তো ওখানে চলে আসছে, আর বাকি সংস্কারগুলো আপনারা করেন না। আমি আগেও বলেছি, আপনি বিচার বিভাগের মধ্যে হজবরল অবস্থা কেন? আপিল বিভাগে মাত্র 4 জন বিচারপতি দিয়ে আপনি চালাচ্ছেন। হাজারে হাজারে মামলা, এখন মামলা জটে আমরা ভুগতেছি। হাইকোর্টের জজদেরও একই অবস্থা। ক্রিমিনাল বেঞ্চগুলো তারা ডিসপোজাল করতে পারছে না। জনগণের ভোগান্তি। আপনি ন্যায় বিচারের কথা বলছেন, সংস্কারের কথা বলছেন, জনগণ তো সেই আগের মতোই, শেখ হাসিনার আমলের মতোই তো শত শত হাজারে হাজারে জনগণ এখন নিরীহ জনগণ। এরা কোন আওয়ামী সম্পৃক্ত লোক না, মিথ্যা মামলা, গাইবে মামলার মধ্যে দিয়ে এখন তাদেরকে বারান্দায় বারান্দায়, যেটা বিএনপির সময় বিএনপি ভুগেছে এই আওয়ামী লীগের সময়, আজকে তো সেই অবস্থা আপনি করেছেন। সেগুলোর ডিসপোজাল ব্যবস্থা করেন, মিথ্যা মামলাগুলো থামান। শয়ে কেমন একটা হত্যা মামলায় বা অন্য কোনো মামলায় আপনি দিতে পারেন 100 জন, 300 জন, 500 জন, 700 জন, 1000 জন এবং আরো অজ্ঞাত। কি ব্যবসা শুরু হয়েছে? আপনি সেটা থামাবেন না?
আপনার পুলিশও তো এগুলোর মধ্যে ইনভলভ হয়ে গেছে। আগে যে চাঁদাবাজি করতো, ফোন করে বলতো ভাই তোমার বিরুদ্ধে মামলা হয়েছে চলে আসো, মামলা দিয়েছে তারা, দিয়ে আবার ফোন করে, এবং এগুলোর মধ্যে কিছু রাজনৈতিক নেতাকর্মীও সম্পৃক্ত হয়ে গেছে। তো এখানে আপনি এই কি বলে ওইটাকে মামলা বাণিজ্য চলতেছে, দুর্ভাগ্য বিষয় জামিন বাণিজ্যও চলতেছে, জামিনের কথা বলে লোকজনের পকেট খালি হয়ে যাচ্ছে। আপনি এগুলো সংস্কার করেন না। এগুলো তো আমরা সকলেই চাই ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, জনগণ বিচারের দোরগোড়ায় তারা যেন হয়রানির শিকার না হয়। একইভাবে তো আমি অন্যান্য জায়গায় সংস্কারের কথাও বলেছি, সেগুলো আপনি মনে করেন আপনি বাজার সিন্ডিকেট এখনো ভাঙতে পারেন নাই, সংস্কার করবেন। আপনি কত বড় সংস্কারক হয়েছেন, হ্যাঁ? এত বড় একটা পরিবর্তনের পরে যারা সিন্ডিকেট ছিল, আমি দোসররা, তারাই তো এখন সিন্ডিকেটে রয়ে গেছে। সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই। আবার একজন সিন্ডিকেট সদস্যকে আপনি উপদেষ্টা বানিয়েছেন, দুর্ভাগ্য আমাদের। তো ওনার হাত দিয়ে আপনি সিন্ডিকেট ভাঙবেন কেমনে? তারপরে আপনি আরেকটা স্বাস্থ্য খাতে উপদেষ্টা দিয়েছেন, এটা নরেও না চরেও না। স্বাস্থ্য খাতে দুর্নীতি করেছে গত 15 বছরে। আপনি আমাদের সরকারি স্বাস্থ্য খাত, বেসরকারি স্বাস্থ্য কোনোটাও কি নাই? মানুষ তো বেসরকারি খাতেও ভালো স্বাস্থ্যসেবা পাচ্ছে না, আর ইয়েতে সরকারি খাতে তো নাই। কি অবস্থা! সেখানে গেলে তো মনে হয় যেন আপনি এর মধ্যে ঢুকেছেন, আর কি দোজকের মধ্যে ঢুকেছেন। আপনি যান মেডিকেল কলেজ, সরওয়ার্দী কলেজ, সেগুলো সংস্কার না। আপনি মূল জায়গায় যাচ্ছেন না। জনস্বার্থে যেগুলো সংস্কার করা প্রয়োজন, জনগণ যেগুলো ভোগান্তির মধ্যে আছে দৈনন্দিন জীবনযাত্রায়, ট্রাফিক নিয়ে আপনি কি করতেছেন? ছেলেখেলা এতদিন হয়ে গেল, আপনি ট্রাফিক, আপনি এই ছেলেগুলোকে যারা আন্দোলনে ছিল তাদেরকে ট্রাফিকে দিয়ে দেন, দরকার হলে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেন। কিছু ছাত্রদের অন্তর্ভুক্ত করা হ্যাঁ, হয়েছে। সেটা তো বলে, এখন করেন না কেন? আমরা তো সেটাও সংস্কার চাই। আপনি আসেন এর মধ্যে, এই ছাত্রদেরকে তো আরও নানান কাজে আপনি লাগাইতে পারেন। আপনি পুলিশের মধ্যে নিয়োগটা দেন দ্রুততম সময়ে, সেখানে আমাদের ছেলেরা যাক, চাকরি বাকরি হোক। তারপর যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সেই পরিবারগুলোকে দেখভাল করেন। প্রত্যেক দিন কেন এই শহীদ পরিবারের ছেলেরা, এই পরিবারগুলো মাঠে ময়দানে থাকবে, সুচিকিৎসার দাবি করে হসপিটাল থেকে চলে আসবে? 5-6 বার তারা নেমেছে, অথচ আপনারা কোনো সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা নিচ্ছেন না। নিচ্ছেন, কিন্তু সেটা তো আরও বেশি দৃশ্যমান হতে হবে। সুতরাং আপনার যেখানে যেখানে ঘাটতি আছে সেই ঘাটতিগুলো দূর করেন। আপনি আরও উপদেষ্টা নিয়োগ দেন যারা এক্সপার্ট আছে। অসুবিধা কি? আপনি সেটাও নেবেন না। যে কজন আছে ওদের নিয়ে আপনি চালিয়ে গেলেন 7 মাস। আবার যারা সঠিকভাবে পারে নাই, উপদেষ্টাদের মধ্যে সফল হয় নাই, তাদেরকে দরকার হলে আপনি পরিবর্তন করে অন্য মন্ত্রণালয়ে দেন। এখানে আরও বলিষ্ঠ লোকজন দেন। দেশে কি লোকের অভাব আছে? আপনি 10টা সংস্কার কমিশন করেছেন না? এত লোক আপনি পেলেন কিভাবে? এখানে তো আমরা দেখি যে অনেক যোগ্য লোক, অনেক মেধা সম্পন্ন লোক এখানে তো সংস্কার কমিশনে কাজ করেছে। তা আপনি তো, আমাদের দেশের তো অভাব নাই, মেধারও অভাব নাই, বিশেষজ্ঞের অভাব নাই, এবং কর্মঠ লোকের অভাব নাই। তারা করলো কীভাবে এই কয় মাসে? সেগুলো করেন। সেগুলো নিয়ে আমাদের সাথে এত আলাপের দরকার তো নাই। আর দ্রুত গতিতে নির্বাচনটা দেন দয়া করে। আপনি যত এটা দেরি করবে আপনি পেসের মধ্যে পড়ে যাবেন। আমি বারবার একই কথা বলছি, আপনি দয়া করে নিজেদের বিপদ ডেকে আনবেন না। কারণ আপনি খুব পপুলার, জনপ্রিয়, বিশ্বনন্দিত। আনপপুলার হতে সময় লাগবে না, এটা মনে রাখতে হবে। আপনি যে উপরে উঠে গেছে শিখরে আমরা আপনাকে তুলেছি, আপনার যোগ্যতা বলে আপনি উঠেছেন, আমরা মেনে নিয়েছি। কিন্তু এমন কিছু করবেন না তাতে ওখান থেকে আপনি ধপাস করে পড়ে না যান, এবং সেটা পড়লে পরে জাতি আবার বিপদগামী হতে পারে। জি, ধন্যবাদ ফিরবো আপনার কাছে। নীলুফার চৌধুরী মনি, আমরা দেখেছি বিএনপির মধ্যে কিছু বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বাহিরে আমরা স্থানীয় পর্যায়ে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো কিছু মামলাও হয়েছে। দলীয় গণতন্ত্র আপনাদের শক্তিশালী করতে আসলে দলের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর নির্বাচনের জন্য আপনারা কতটুকু প্রস্তুত? আসলে দেখেন, বিএনপি একটা অনেক বড় দল। যেমন আমরা দেখেছি জামাত 300 আসনের রাজনৈতিক তাদের কর্মী, তাদের যে নেতৃবৃন্দ, জামাতের রাজনীতি আর বিএনপির রাজনীতির মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। জামাতের কর্মীদেরকে ও তারা উপরে ন্যস্ত করে, ওয়ার্ডার পালন করে, আর বিএনপি হলো গণতান্ত্রিক একটা দল।
গণতন্ত্র মনা, গণতন্ত্র উদারনৈতিক একটা দল, মধ্যপন্থা উদারনৈতিক একটা দল। বিএনপিতে যে কেউ বিএনপির একজন কর্মী, একজন সদস্য বিএনপিকে নিয়ে দুটো কথা বলতে পারে, এটার জন্য বিএনপির শাস্তি হয় না। বাট জামাতকে নিয়ে কথা বলতে পারবে না, এটার জন্য জামাতের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। জামাত ন্যস্ত করে, আর বিএনপি 10 জনকে নিয়ে চিন্তা ভাবনা করে। প্রত্যেকটা আসনে বিএনপির 5-এর অধিক প্রার্থী আছে, খুব ভায়াবল প্রার্থী, ভাইটাল প্রার্থী। তাদের কাকে রেখে কাকে দিবে বিএনপির ওটা নিয়ে একটা চিন্তা থাকে। আর জামাতের আপনি যেইখানে যাকেই দেন না কেন, A to Z, যে কয়টা ভোট ওই কয়টাই পাবে। তারা ওই যে কুমিরের বাচ্চার মতো আপনার সবগুলো নিয়ে জড়ো করে। যেখানে প্রোগ্রাম হয় লোক দেখা যায়, মাথায় টুপি থাকে, আমি সমালোচনা করছি না, আলোচনা করছি, অনেকগুলো লোক দেখা যায়। এটা কিন্তু ভোটার না। এটা হলো আপনি যদি টেকনাফে প্রোগ্রাম করেন, তেঁতুলিয়া থেকে লোক যাবে। আপনি যদি তেঁতুলিয়ায় প্রোগ্রাম করেন, আপনার টেকনাফ থেকে লোক যাবে, গিয়ে ওইখানে ওই 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 একই মানুষ হবে, একই চেহারা দেখবেন। বাট বিএনপির তা না। বিএনপির একটা ইউনিয়নের প্রোগ্রামে আরেকটা ইউনিয়ন জানে না, একটা জেলার থানার প্রোগ্রামে আরেকটা থানা চিনে না, একটা জেলার প্রোগ্রামে আরেকটা জেলা যায় না। সো বিএনপির সবসময় এই কাজের মধ্যেই আছে। আপনি জানেন যে 31 দফা বিএনপির যে সংস্কারটা, এটা অনেক আগের, যেটা বললেন সুব্রত দা, সেটার সাথে আপনার এটা সারা বাংলাদেশ পরিচিত করাচ্ছে। এটা নিয়ে বিভিন্ন জায়গায় সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে, দলের মধ্যে এটাকে মুখস্থ করানো ফেলানো হচ্ছে, এবং সেটার উপর ডিপেন্ড করে বিএনপির প্রোগ্রামগুলো হচ্ছে। প্রোগ্রামের সাথে সাথে বিএনপির ওই কাজগুলো হচ্ছে, যেখানে কমিটি করার কমিটি হচ্ছে, যেখানে আপনার নমিনেশন কাকে দিবে, যেখানে মনে করেন যে একটা সময় আওয়ামী অধ্যুষিত এলাকা, আওয়ামী ভোটের এলাকা না, ভোটই তো হয় নাই, অধ্যুষিত এলাকা। দেখেন ছাত্র আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটালো আপনার গোপালগঞ্জে, ওরকম জায়গাগুলায় আপনার বিএনপির হয়তো কাউকে কাউকে বলে দেওয়া হয়েছে যে তুমি কাজ করো। কিন্তু যেইখানে বিএনপির উর্বর ভূমি, সব জায়গায় বিএনপির উর্বর ভূমি, সেইখানে আপনার এখনো ওই জায়গায় একটা নিয়ে চিন্তা ভাবনা চলছে যে কাকে দিলে কিভাবে কি ফায়দাটা নেওয়া যাবে দেশের জন্য, দলের জন্য। আর আপনি যে কথাটা বললেন যে সারা বাংলাদেশে অস্থির হয়ে আছে বিএনপির, বিভিন্ন জায়গায় সমস্যা, সারা বাংলাদেশ না, কিছু কিছু জায়গায় আমরা এই ধরনের সংবাদ দেখছি। সেটা আপনার বড় দল হলে বড় গাছের বড় ঝাঁকি থাকে, এটা থাকে। তবে এই সব কিছুই হতো না যদি আইনের শাসনটা মজবুত থাকতো। যদি এই যে দেখেন আমাদের সৈনিক ভাইদের কাছে আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, তারা সারা বাংলাদেশে আছে, তারা যদি ধরপাকড় করতো, তারা কিন্তু ছেড়ে দিয়েছে একটা জায়গায় যে ঠিক আছে যত খুশি তত করতে থাকো, দেশের অবস্থা আরও খারাপ হোক, তারপরে ধরবো। তাদের ধরা মানে মেরে ফেলা। আমরা কিন্তু মেরে ফেলা কি পছন্দ করি না, চাই না, কেউই চায় না, কোনো দলই চায় না। আপনি শাস্তিযোগ্য অপরাধ করলে অপরাধের শাস্তিটা দিবেন। শাস্তিটা কিন্তু আপনি ক্রস ফায়ার না, শাস্তিটা মানে আপনি ক্রস ফায়ার মানে একজনই ফায়ার করে আরেকজন দৌড় দেয়, এটাকে ক্রস ফায়ার নাম দেওয়া হয়েছে। বাট শাস্তি মানে হচ্ছে আপনি যেটা শাস্তি পাপ করেছেন, অপরাধ করেছেন, সেটার জন্য যে শাস্তি হয় 2 বছরের কারাদণ্ড হতে পারে, 6 মাসের হতে পারে, এমনি জেল জরিমানা হতে পারে, কারো জিনিস আত্মসাৎ করলে সেটা ফেরত দিয়ে এবং সেটার জন্য জরিমানা দিতে হতে পারে। এই জিনিসগুলো সেটা তো এখানে করা হচ্ছে না, এখানে অবাধভাবে ছেড়ে দেওয়া হচ্ছে। বিএনপি কিন্তু ঠিকই আপনার ওইখানে বিচার করছে। বিএনপি আপনারা জানেন যে প্রায় 2000-এর উপরে বিএনপি কিন্তু আপনার পদ স্থগিত করেছে, বহিষ্কার করেছে, এইসব করেছে। করার পরে আপনার যেটুকু নিয়ন্ত্রণে আছে। আবার অনেকখানে দেখা গেছে যে বিএনপির আওয়ামী লীগ দখল করে নিয়েছিল বিএনপির কাছ থেকে। দখলটা আমার জিনিসটা আপনি 10 বছর 15 বছর খেয়েছেন, আমি এখন আপনি নাই, আমি আমার জিনিসটা বুঝে নিব, সেটাও কিন্তু এক ধরনের বদনাম হচ্ছে। আর যদি আপনি বদনামের কথা বলেন যে আরও যারা দল আছে তারা কিন্তু ছোট ছোট দল, যে জামাতের কথা বললেন, তারাও কিন্তু আপনার এইসবের তারা কিন্তু সর্বোৎকৃষ্ট আগায় আছে, উৎকৃষ্ট মানের, কারণ তারা উৎকৃষ্টগুলোকে ধরেছে। আপনার ব্যাংক বলেন, আপনার কি হাসপাতাল বলেন, আপনার পরিবহন বলেন, এগুলাই তো এইগুলা আপনার সবখানেই টুকটাক হতো না যদি আইনের অনুশাসনটা বলবৎ থাকতো। আমরা মনে করি যে এটা একটা অনির্বাচিত সরকারের সময় যেহেতু হলো না, তার মানে নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি দিবেন আইনের অনুশাসনটা তত তাড়াতাড়ি মজবুত হবে, বলবৎ হবে। এবং পুলিশ সত্যিকার অর্থে পুলিশের আগের জায়গাটা ছেড়ে, পুলিশ কিন্তু দেখেন তারা কিন্তু আপনার আগের মতো কিন্তু ধরপাকড় করে না, কিন্তু
মামলাগুলো কিন্তু ঠিকই ওই যে যেটা বললেন উনি 100 200 500 1000 এরকম অজ্ঞাতর মধ্যে দিয়ে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দিয়ে কি হয়েছে আপনাদের, আগেও মামলা ছিল বিএনপি নেতাদের নামে কারো কারো, এখনো বিএনপি নেতারা ওর মধ্যে ওই যে অ্যাডভোকেট উনি জানে ঢুকায় দিছে। ধরেন 100-150 জন নাম, তার মধ্যে 98 নাম্বারটা হলো বিএনপির, স্বেচ্ছাসেবক দল করছে অথবা ছাত্র দল করা অথবা যুব দল করা অথবা বিএনপি পরিবারের একটা ছেলেকে নাম ঢুকিয়ে দিয়েছে। এই যে এই জিনিসগুলো, এটা কিন্তু ব্যক্তি শত্রুতাও এখানে কাজে লাগায় অনেকেই। এটা যদি আইনের অনুশাসন বলবৎ থাকতো তাহলে এই কাহিনীগুলো হতো না। এবং পুলিশ বলি বা প্রশাসন বলি, আমলাতন্ত্র যে জায়গাটা, এটা কিন্তু যেভাবে আগেও আপনার বাম হাতের ব্যাপার স্যাপার ছিল, এখন আরও বেড়েছে বই কমে নাই। তো বেড়েছে বই কমে নাই, তাহলে দেশের কোন জায়গাটা আপনার ভালো? একে আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরম পর্যায়ে, 2 আইন শৃঙ্খলা নাই, 3 আপনার উৎকোচের জায়গায় আরও ক্রমবর্ধমান হারে বেড়েছে। আগে এরকম টেন্ডারে দেখা যেত যে ছেলেরা আওয়ামী লীগের সময় নাকি 6% দিত, এখন ওইটা 10% হয়ে গেছে। তো এরা বিএনপিরা তো দৌড়ের উপর ছিল বা অন্য দলগুলো দৌড়ের উপর ছিল, তারা তো তখন কাজ পায় নাই, ড্রপও করতে পারে নাই। এখন যেটা নর্মালি ড্রপ করে নিচ্ছে, তাদেরকে কিন্তু একটা অ্যাবাব বলেন, লেস বলেন, তাদেরকে কিন্তু ওই 6%-এর জায়গায় 10% দিতে হচ্ছে, 6%-এর জায়গায় কিন্তু 4%ও দিতে হচ্ছে না। এবং আপনি দেখেন ডিসি নিয়োগের ক্ষেত্রে কি হলো, 200 কোটি টাকার লেনদেনের কথা আসলো, কই তারপরে তো এটা থেমে গেল, ওটা নিয়ে কিন্তু আর কোনো কথা হলো না। তো এই জায়গাগুলো আপনাকে, ব্রিটিশদের সেই লাল ফিতার দৌরত্ব এখনো শেষ হয় নাই। এবং এই আমলাদের সাথে রাজনীতিবিদদের যে একটা মানে দূরত্ব, এই কারণে বাংলাদেশ কিন্তু আরো বেশি সাফার করছে। জি, ধন্যবাদ ফিরবো আলোচনায়। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে একটি বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস আয়োজনে। ফিরতে চাই আলোচনায়। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করি। আমরা বিগত 15 বছরে দেখেছি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যে দুর্নীতি করেছে, তার ফিরিস্তি অনেক লম্বা, সেটি বলে শেষ করা যাবে না। সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেগুলোকে দলীয়করণ করা হয়েছে, ব্যাংকিং খাত ধ্বংস করা হয়েছে। সামনে যদি নির্বাচন হয়, জাতীয় নির্বাচনের মাধ্যমে আরেকটি রাজনৈতিক দল ক্ষমতা আসবে, তারা যেন আবার এই সরকারের প্রতিষ্ঠানগুলোকে কিংবা রাষ্ট্রকে ব্যবহার করে সেরকম ঘটনা পুনরাবৃত্তি না করতে পারে, সেজন্য আসলে কোন সংস্কারগুলো এই সরকারের করে যাওয়া উচিত? আপনি তো ভবিষ্যতের কথা বলছেন, কি রাজনৈতিক দলগুলোর শিক্ষা হয় না? এত কিছু ঘটনার পরে 53 বছরও আমাদের কোনো পরিবর্তন হবে মন মানসিকতা? এটা বললে তো রাজনৈতিক দলগুলোর উপর তো অবিচার করা হবে, আমি তো মনে করি না। তবে আমি বলবো, কোনো পুনরাবৃত্তি যাতে না হতে পারে সেজন্য কি কোনো আইন থাকা উচিত নাকি? বর্তমান সরকারের ক্যারেক্টার কি? নিরপেক্ষ না? আমরা তো নিরপেক্ষ সরকার অতীতেও দেখেছি, সত্যিকার অর্থে নিরপেক্ষ ছিল। প্রশাসন ছিল, পুলিশ ছিল, বিচার বিভাগ ছিল, আইন শৃঙ্খলা বাহিনী ছিল। এখন কি দেখতেছি? এখন তো বিভিন্ন জায়গায় যে নিয়োগগুলো হচ্ছে, এখানে তো একটি দলের প্রাধান্য পাচ্ছে। উচ্চ আদালতের নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে। ডিএজি, এআইজি থেকে শুরু করে সারা বাংলাদেশে জিপিপিপি নিয়োগের ক্ষেত্রে দলীয় পরিচয় এখানে প্রাধান্য পাচ্ছে। আপনি অ্যাটর্নি জেনারেল দিয়ে দিলেন একটি দলকে, আবার আইসিটিতে দিয়ে দিলেন আরেকটি দলকে, দেন নাই? এটা নিরপেক্ষতা কোথায়? ইনুস সাহেব, আপনি তো নিরপেক্ষ সরকার। এখন শুনতেছি প্রশাসনের বিভিন্ন জায়গায় যে নিয়োগগুলো হচ্ছে সেখানে একটি দলের প্রাধান্য পাচ্ছে এবং সেভাবে তারা সাজানো হচ্ছে। আমি তো হতাশ হয়ে যাই। আমরা তত্ত্বাবধায়ক অতীতেও দেখেছি, অনেক নিরপেক্ষতা তাদের দেখেছিলাম এবং মানুষ শান্তিতে ছিল, মানুষ অনেক শান্তিতে ছিল। কিন্তু এখন তো অশান্তি বাড়াচ্ছে। তাইলে আমাদের যে আন্দোলন এবং এই যে ফসল আমরা পেয়েছি, সেটাকে কেন আপনারা অকার্যকর করে দিচ্ছেন? যারা দায়িত্ব নিয়েছেন, আপনাদের তো শতভাগ দায়িত্ব পালন করতে হবে। আপনি তো হাফ হার্টেডলি কাজ করেন। আমার কাছে মনে হয়েছে ওনারা একটা হাফ হার্টেডলি কাজ করছেন, সংস্কারের নামে জাতিকে একটা আরেকটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। কি শুরু হয়েছে এগুলো? আপনি বলেন 400 আসন পার্লামেন্টে করবেন, 100 মহিলা দেবেন আর 300 এগুলো আপনাদের করার কথা, আপনি প্রস্তাব দিয়ে দিচ্ছেন। আপনি বলছেন দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এটা আপনাদের করার কথা, এগুলো আপনি সংস্কার করুন। আপনি বলছেন যে বিডি ইলেকশনে, ভেরি ইন্টারেস্টিং, চেয়ারম্যান ইলেকশন হবে মেম্বারদের ভোটে, কাউন্সিলরদের ভোটে, মেয়র ইলেকশন হবে কাউন্সিলরদের ভোটে।
ইয়ে তো এই, আপনার কর্পোরেশনও তাই। এগুলো তো আইয়ুব খান শিখিয়ে গেছে আমাদেরকে, বিডি ইলেকশন। আপনি আবার সেই বিডি ইলেকশনে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন, এগুলো আমাদের মানতে হবে। আমরা কি সামনে যাব না পেছনের দিকে? আপনারা তো আমাদেরকে পেছনের দিকে নিয়ে যাচ্ছেন। আবার বলছেন কি সংবিধান সংশোধন করার জন্য গণপরিষদ ইলেকশন করবেন। বাহ, মামার বাড়ির আবদার। আবার বলে যে গণভোট করব, সংবিধান সংশোধন করে ফেলবে, পুনর্লিখন করবে, ইত্যাদি ইত্যাদি। প্রিএম্বল অব দি সংবিধান আপনি চেঞ্জ করে দিচ্ছেন, এটা হইতে পারে? প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স সেটাকে আপনি দিয়ে এখন বলছেন প্রোক্লেমেশন অফ কি রিভলিউশন। আরে ভাই, রিভলিউশন করছেন ভালো তো, প্রোক্লেমেশন অফ জুলাই আমরা করতে চাচ্ছি তো। আপনি তো আরেকটা নতুন স্বাধীনতার কথা এখানে বলতেছেন, সেটাকে আমরা মেনে নেব? এই ধরনের কথাবার্তা বলে সারা বাংলাদেশে একটা হজবরল অবস্থা। আমি বলেছি ওই বিভিন্ন দলের তাদের যে বক্তব্য, তাদের যে চিন্তা চেতনা, সেটা আপনার ঘাড়ে গিয়ে চাপছে, এখন আপনি ঘুরতেছেন এটা নিয়ে। আমার এত কিছুর দরকার নাই, দয়া করে কম সংস্কার করেন, বেশি সংস্কার রাজনৈতিক দলগুলোর জন্য রেখে দেন। এবং আপনারা যদি বলেন যে ভবিষ্যতে যে দল আসবে তারা এইসব কমিটমেন্ট রাখবে না, আমি এটা দ্বিমত করি। এটা এইভাবে বললে আমি তো মনে করি যে এই দলগুলোর প্রতি আপনি সম্মানজনক অবস্থানে আপনি তাদের ইয়ে করতেছেন না। এগুলো হচ্ছে বলে আপনি বিএনপি দেখেন আজকে গত 3 মাস ধরে কী করছে, সারা বাংলাদেশের সভা সমাবেশ প্রশিক্ষণ, হ্যাঁ, প্রত্যেক দিন তো 5-6টা জেলায় হচ্ছে। পেশাজীবী আজকেও তো আইনজীবীদের মধ্যে একটা প্রশিক্ষণ হয়েছে 31 দফা নিয়ে। তো ওরা যদি কমিটেড না হয় তাহলে তারা কেন মাঠে ময়দানে এটা করতেছে? এটা কি শুধু ভোটের জন্য করতেছে, না পুরা দলটাকে সাজিয়ে একটা রাজনৈতিক চিন্তা চেতনার মধ্যে দলকে কি বলে এটাকে কর্মী বাহিনী তৈরি করতেছে? তারা প্রশিক্ষিত রাজনৈতিক কর্মী তারা তৈরি করতেছে। এটাকে আপনি ওয়েলকাম করবেন না? সুতরাং অতীতে আওয়ামী লীগ ধ্বংস করেছে, সামনে যে আসবে সেও ধ্বংস করবে, এক কথা বলে দিলেই হইল। এটা হবে না। আপনারা যে এজেন্ডা, হিডেন এজেন্ডা আছে না একটা, আমরা দেখতেছি এক ধরনের এজেন্ডা, আরেকটা আছে অন্ধকারের মধ্যে আরও কিছু এজেন্ডা আছে। সেই এজেন্ডা বাস্তবায়িত করার জন্য কিছু দলকে মাঠে নামাইছেন এবং তাদেরকে দিয়ে নানানভাবে বক্তব্য দিচ্ছেন। সঙ্গে কিছু হয়তো ছাত্র সংগঠন আছে, আমরা দেখতেছি অতীতে তারা বিভিন্ন দলের মধ্যে ঘাপটি মেরেছিল, এখন তারা প্রকাশ্যে এসে বলতে আমরাও ওখানে ছিলাম। তো ওখানে থেকে তো তুমি অত্যাচার করেছো, ছাত্রলীগের ছিল, ছাত্রলীগের সাথে আমাদেরকে পিটাইছো, হকি স্টিক রামদা এগুলো ব্যবহার করছো না তোমরা। তো এখন আইসা তোমরা সাধু সেজে যাচ্ছ। সুতরাং এটা হবে না। অতীতে যদি কোনো অপকর্ম করে থাকো সেটাও চিহ্নিত করা হবে। সুতরাং তোমরা মনে করো না যে একটা দেশের মধ্যে তালগোল পাকিয়ে এখানে আরেকটা, হ্যাঁ, এই যে সমস্ত বক্তব্য দেয় আপনারা শুনেন না, বাংলাদেশ কি জঙ্গি রাষ্ট্র হয়ে গেল? আপনি বিশ্বে এটা দেখানোর কি দরকার? হ্যাঁ, আমরা এটাই দেখাচ্ছি যে এখানে দেখেন নানানভাবে হুমকি টুমকি দেওয়া হচ্ছে, মানুষের কোনো নিরাপত্তা নাই। এটা তো জঙ্গিদের মতো আছে না, যে আবার খুনাগুনি হয়েছে না, ওই যে যারা ইয়েতে থাকে আন্ডারগ্রাউন্ড পার্টি, জিনাদহ বুদয়, এরকম কাহিনী তো সব জায়গায় শুরু হয়ে যাবে, আপনি সামলাতে পারবেন না। এখানে আবার গণবাহিনী না, গণবাহিনী আছে নাকি? এই শুনলাম যে কি গণবাহিনীর লোকজনও নাকি এটা আপনি দিন বলবে, জাসাদ আবার এটা প্রতিবাদ করেছে। এখন আবার নিজেদের মধ্যে নিজেদের আপনি টোকাটুকি শুরু করে দিয়েছেন। এটা তো আমরা চাই নাই। আমরা সুদৃঢ় ঐক্য ছিলাম, আমরা এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। দয়া করে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করবেন না। আপনাকে নিয়েই আমরা এগোতে চাই, মানে ইউনূস সাহেবকে নিয়ে। জি, ধন্যবাদ নীলুফার চৌধুরী। মানে আমরা একবারই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা দেখেছি যে নতুন রাজনৈতিক দল নিয়ে আলোচনা হচ্ছে, ছাত্রদের যে রাজনৈতিক দল সেই পদ নিয়েও আলোচনা হচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন নতুন রাজনৈতিক দল আসছে। আসলে যে ছাত্রদের গণ অভ্যুত্থানের সম্মুখভাগে তারা ছিল, কিন্তু আসলে অভ্যুত্থানের পেছনে সকল রাজনৈতিক দলেরই অংশগ্রহণ আছে। এখন উপদেষ্টা পর্যায়ে থেকে তারা যদি রাজনৈতিক দল গোছানো নিয়ে আলোচনা করছেন, ভবিষ্যতে তারা উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দলে যোগ দিবেন, এখানে কি এমন ধরনের কোনো আশঙ্কা করছেন আপনারা যে এই ছাত্র দলগুলো সরকারকে প্রভাবিত করতে পারে? করতে পারে না, তারা করছে, ইতিমধ্যে করছে বলেই কিন্তু চিফ অ্যাডভাইজার বলেছেন ছাত্র রাজনীতি করতে, ছাত্ররা দল গঠন করতেই পারে, তো এটা তাদের করার রাইটস আছে, হ্যাঁ করতেই পারে। কিন্তু উনি তো ওনার মুখ দিয়ে, উনি তো নিরপেক্ষ হিসেবে আমাদের প্রত্যেকের প্রতিনিধি হিসেবে উনি আছেন, উনি এই কাজগুলো করতে পারেন না। ওনারা নতুন দল যে করছেন, আমরা শুনি যে ওখানে যে 2-3 জন আছেন যারা ছাত্রের প্রতিনিধিত্ব করছেন,
তারা দুই একজন ইস্তফা দিয়ে তাদের পদকে ছেড়ে দিয়ে এসে এখানে এক দুইজন জয়েন করবেন, কিন্তু গঠন আবার প্রক্রিয়া যখন চলছে বাকিগুলো- তখন কিন্তু তারা উপদেষ্টা পরিষদে আছে। আছে এবং বাকিগুলোও আসবে ইলেকশনের আগে বা কিছু একটা পদত্যাগ করে। এটা ওই যে লাইক কেয়ারটেকার গভর্নমেন্টের মতো, যেটা নিয়ে আমরা আন্দোলন করেছি। তারা কি কেয়ারটেকার গভর্নমেন্ট যে তারা এইভাবে আসতে পারবে? আপনি দেখেন তারা প্রত্যেকটা এমপিদের মন্ত্রীদের আমরা আয় ব্যয়ের হিসাব চেয়েছি, এটা নিয়ে অনেক কথা হয়েছে। তারা যখন এই দায়িত্ব নিলেন তখনও কিন্তু আয় ব্যয়ের হিসাবের কথা উঠেছে। তাদের কি একজন আয় ব্যয়ের হিসাব দিয়েছে? তাদের এই যে বাচ্চাগুলা, এরা কি আয় ব্যয়ের হিসেব দিয়েছে? এদের তো আয় ব্যয়ই নেই, এদের বাপের টাকা নিয়ে চলতো। এখন যে আয়টা করছে তারা কি ওইটার হিসাব দিয়েছে? তারা এই জায়গায় কিন্তু প্রত্যেকেই রহস্যজনকভাবে চুপ, অথচ এরাই কিন্তু আগে সরকার নিয়ে কথা বলতো। যারা উপদেষ্টা আছে, সিনিয়র উপদেষ্টাদের কথা বলছি, যারা এনজিও চালাতো তারাও কিন্তু অনেক কথা বলতো, টকেটিভভাবে টকশো করতো। যারা বিভিন্ন জায়গায় চাকরি করতো তারাও কিন্তু অনেক কথা বলতো। এখন কিন্তু তারা কেউই কিন্তু আয় ব্যয়ের হিসাবটা দেয় নাই। তো সেই জায়গায় আমি বলতে চাই যে এরা যখন দলটা গঠন করবে, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো লেজুর ব্যক্তির কোনো দল মিছিল তো দূরের কথা, পোস্টার সাঁটাতে পারবে না। কিন্তু তারা কিন্তু মধুকে ব্যবহার করে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ব্যবহার করে, টিএসসি ব্যবহার করে তারা কিন্তু সারাদিন মিছিল করবে, মিটিং করবে, কমিটি বানাবে, সারা রাত তারা জেগে থাকবে। তা এটা কিভাবে একই জায়গায় দুই রকম আইন? তাহলে আগের কি আমি কি এখানে বৈষম্যের গন্ধ চরমভাবে পাচ্ছি না? জি, এটা ধন্যবাদ। উৎকট আমরা গন্ধ বের একবারই হয়েছে না শেষ করে বৈষম্যের? তো এই বৈষম্যর জন্যই কিন্তু আন্দোলন হয়েছিল। এই বৈষম্যের জন্যই তাদেরকে, এই বাচ্চাদেরকে প্রত্যেকটা প্যারেন্টসরা মাথায় তুলে নিয়েছিল। এবং বাংলাদেশ এমন একটা দেশ, এখানে মাথা থেকে পায়ে ফেলতে কিন্তু 1 মিনিটও লাগে না। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম নির্বাচন এবং সংস্কার নিয়ে। সংস্কার এবং নির্বাচন একই সূত্রে গাঁথা, একসাথেই চলবে। সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন জাতি পাবে, সেই প্রত্যাশা করছি। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।